হকারদের বিক্ষোভ চলাকালীন আরপিএফ এর লাঠিচার্জকে কেন্দ্র করে রণক্ষেত্র আসানসোল স্টেশন চত্বর। পাল্টা তৃণমূলের পতাকা হাতে হকারদের তাণ্ডব। ভাঙচুর করা হলো স্টেশন চত্বরে আরপিএফ এর অফিস, টিকিট কাউন্টার, 7 নম্বর প্ল্যাটফর্মের একাংশ। আরপিএফ কে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। ঘটনায় জখম কয়েকজন হকার ও ট্রেন যাত্রী। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। क्या हुआ भाई, क्या हुआ? बोल, पुलिस हमारा आदेश। बातचीत हो रहा था सर, जोर से बोल क्या रहा, जोर से। फिर ये लोग आरपीएफ लोग बोला मारो सबको, तो सबको भागने लगा, मारने लगा डंडा से। तो हम भी जा रहे थे, तो हमको पकड़ के बोला तुम होकर है ना, तो हम बोला हाँ हम होकर है। फिर हमको पकड़ के अपना गेट पास लाया, डंडा से देखिए इधर भी मारा है पूरा, देखिए। और एक सर में पहले मारा एक डंडा कस के, दम पूरा ब्लड मेरा दम गिर रहा। क्या नाम है आपका, क्या नाम है? विनोद कुमार सिंह। দ্বিতীয় দফার ভোট চলাকালীন উত্তর আসানসোলের 259 নম্বর বুথের ইভিএম এ গোলযোগ ধরা পড়ে। অভিযোগ, ওই ইভিএম এর 3 নম্বর বোতামের পাশে সাদা কাগজ দিয়ে চিহ্নিত করা ছিল। এই ঘটনা নজরে আসতেই তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। শুরু হয় উভয় পক্ষের মধ্যে বচসা। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছুটে আসে, ফলে কিছুক্ষণ ভোটদান বন্ধ রাখা হয়। 3 নম্বর বোতামে এখানে ইন্ডিকেট করা আছে সাদা রঙের কাগজ দিয়ে, যাতে 3 নম্বর বোতামটা টেপা হয়। সেখানে কাগজ গুঁজে দেওয়া হয়েছে যাতে সেটাতে কেউ যদি ভোট দেয় যাতে ভোটটা কাউন্ট না হয়, যাতে কোনো আওয়াজ না ওঠে, যাতে কোনো ইয়ে না হয়, লাইট না জ্বলে। যদি 3 নম্বর দেবে চলে যাবেন, ভাবলে ভোট দিলাম, ভোটটা কাউন্ট হলো। ভোট টেম্পোরারি ইয়ে করা আছে, আমাদের আরো আসছে রিটার্নিং অফিসার। ছেলে আমার কাছে হঠাৎ ফোন আসে, আমাদের যে এখানে পোলিং এজেন্ট আছে, সে আমাকে বললো যে নির্মলদা এরকম এরকম আছে, মেশিনের ভিতরে কাগজ ঢোকানো আছে, ইঞ্জিন বন্ধ করো। তো হঠাৎ তারপরে এসে দেখি যে হ্যাঁ সত্যি সত্যি এখানে কাগজ ঢোকানো আছে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে কাগজ যেটা আছে, যে স্লিপটা ঢোকানো ছিল, সে হচ্ছে মীনা ব্যানার্জির নামে স্লিপ আছে। সেটা 3-4 ভাঁজ করে ওটা তৃণমূলের যে বটমটা আছে সেই বটমটাতে ঢোকানো ছিল। আর ওই স্লিপটা যেটা আছে সেটা কিন্তু তৃণমূলই ডিস্ট্রিবিউট করেছে। আজকে ঘটনা হচ্ছে এই যে এরা জানে যে আমরা শতভাবে জিততে পারবো না, তাই এরা অসৎ পন্থা অবলম্বন করেছে। এইটুকুই কথা বলতে পারি, তার চেয়ে বেশি। আপনারা কি চাইছেন? আমরা তো রিপোল চাইছি, আমরা নতুন করে রিপোল, কেননা এখান থেকে প্রায় 150 ভোটার এখান থেকে ভোট না দিয়ে ফিরে গেছে। তাদেরকে আবার নিয়ে আসা বড় মুশকিল ব্যাপার, তাই আমরা চাই এটাকে যাতে আবার রিপোল। কতক্ষণ ভোট বন্ধ ছিল? প্রায় বলি আমার মনে হয় 2 ঘন্টা বোধ হয় বন্ধ। কতক্ষণ? প্রায় 2 ঘন্টা। এখানে একজন ক্যান্ডিডেট নামের যে ব্যালট বাটন ছিল সেগুলোতে কাগজ গোজা ছিল, সেই নিয়ে একটা অসুবিধার সৃষ্টি হয়, কনফিউশন তৈরি হয়েছিল। আমরা ইসিআর ইঞ্জিনিয়ারকে ডেকে সেটা আমরা পরীক্ষা করেছি, মেশিন ঠিক আছে। ওনাদের বক্তব্য আমরা শুনেছি, ওনারা লিখিত দিলে আমরা সেটা অবজারভার অলরেডি জানি এটা। উনি আমাকে বললেন যে এখানে আসার। স্যার কতক্ষণ বন্ধ ছিল? মিনিট 20। আমরা আবার অভিযোগ সেটা একটা কাগজ পাওয়া গেছে, আমরা ইনকোয়ারি করে দেখছি, ফার্দার গেলে আমরা দেখছি। ভোট দিতে বেরোলে ফল ভালো হবে না, বিরোধীদের জন্য সেই চোখ রাগানির খবর আসছিল দিন 2 আগে থেকেই। চলছিল পাল্টা রুখে দাঁড়ানোর প্রস্তুতিও। মালুম হচ্ছিল ভোটের দিন গোলমাল পাকাতেই পারে। বর্ধমানে জামুরিয়া নিয়ে সেই আশঙ্কা সোমবার শেষ পর্যন্ত সত্যিই হলো। দিনটা
যুদ্ধটা শুরু হচ্ছিল বুথের পথে সিপিএম এর এজেন্টকে মেরে মাথা ফাটানো দিয়ে। তারপর পরে কোথাও বুথ দখলে বাধা পেয়ে বিজেপি কর্মীদের মারধর, কোথাও আবার সিপিএম এর গাড়ি ভাঙচুর, বাড়িতে আগুন, অশান্তি পাকিয়েছে দফায় দফায়। আর ৭০-এর ঘটনা বলে দিচ্ছে শেষ বেলায় পাল্টা মার দিয়েছে সিপিএমও। जमुरिया विधानसभा 17 नम्बर बूथ जो अपने की 70 हाई स्कूले सीपीएम लोग बूथ कैप्चर करते যাচ্ছিল আমার লোক বাধা দিয়েছে বলে যাকে মেরে আগুনে ফেলে দিতে চেষ্টা করেছে, যাকে এখন অলরেডি 4টো এখন হসপিটালে লেকে আসছে, সিরিয়াস আছেন। এইরকম বিভিন্ন জায়গাতে এখন দেখছি শুনছি আমি, এখন তপসিতে হয়েছে কিছু 3টা লোক তপসিতে মার খাইছে সিপিএম এর পক্ষ থেকে। এখন বিভিন্ন জায়গায় সিপিএম সন্ত্রাস করতে সৃষ্টি করছে, সিপিএম এর সঙ্গে বিজেপি একসঙ্গে মিলিয়ে করছে। আর সকালে থেকে আমি দেখে আসছি মিডিয়াতে সিপিএম যেরকম অপপ্রচার তৃণমূলের বিরুদ্ধে বলে গিয়েছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলে যাচ্ছে। আপনি নিজে দেখছেন যে মুড়িয়াতে সিপিএম কিরকম সন্ত্রাস করছে। সিপিএম এর অভিযোগ একটা বাড়ি তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের বাড়ি সিপিএম আপনি বলুন 4টা লোক अगर इंजर्ड হয়ে যায়, 4টা লোক মেরে अगर এইরকম অবস্থাতে লেকে আসবে তো পাড়াতে লোক উত্তেজিত হবে না? আমি জানি না এরকম হয়েছে এরা মারার জন্য মেরে দেওয়ার জন্য ওই বাড়িতে ঢুকায় আগুন, যে সিট জিতেছিল মানে সিপিএম এর লোকে আগুন লাগিয়ে পড়ে আপনাদের নামে দোষ চাপাচ্ছে। সিপিএম 2011-তে भी এইরকম করে তো ক্ষমতাতে আসছে, এখন দেখছে ও ক্ষমতা ধরে রাখতে পারবে না। আপনি তো 2011-তে দেখেছেন রবীন্দ্রজি মার্ডার হয়েছিল 2011 ইলেকশনের সময়, আর সিপিএম ওই কাণ্ড করতে চেষ্টা করছিল, এখন পারছে না। সিপিএম আতঙ্ক সৃষ্টি করে রাখিয়েছেন জমুরিয়াতে সিপিএম। আর আমি দেখছি সিপিএম এ যে আতঙ্কে সাপোর্ট করছেন আপনার সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে অবজারভার পর্যন্ত, টোটাল इलेक्शन का मिशन सीपीएम और बीजेपी কথাতে চলছে। हम लोग যে জায়গা থেকে কমপ্লেন করছে ওই জায়গা পুলিশ আসছে না, সেন্ট্রাল ফোর্স আসছে না। আর जहां सीपीएम যে কমপ্লেন করবেন नहीं तो बीजेपी কমপ্লেন করবেন ওই জায়গাতে যাচ্ছে। সকালে থেকে এই সিস্টেম তো हम लोग দেখে আসছি, আগুন নিজে সিপিএম লেগেছে, সিপিএম দেখছে আমি ফসে যাচ্ছে এই জন্য সিপিএম নিজে আগুন লেগেছে, তৃণমূলের নামে অপপ্রচার সৃষ্টি করছে, বদনাম করতে সৃষ্টি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে বেচারা, লোহা চুরির মামলায় দোষী সাব্যস্ত সেই বেচারা সোহরাব আলী সোমবার ভোটের দিন দিব্যি দাপিয়ে বেড়ালেন বর্ধমানের রানীগঞ্জে। কেন্দ্রীয় বাহিনী এক বুথ থেকে বার করে দিলে তৃণমূল প্রার্থী শ্রী নার্গিস বানোর সঙ্গে হাজির হলেন অন্য বুথে, যেখানে ভোট চলছে। সোহরাবের এই গতিবিধিতে বাধা না দেওয়ায় এক প্রিসাইডিং অফিসারকে অবশ্য সরিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। পরে সোহরাব দাবি করেন আমার স্ত্রী প্রার্থী, তার সঙ্গে গিয়েছি কিন্তু কোনো বুথের ভিতরে ঢুকেনি। নার্গিস প্রথমে বলেন এইসব নিয়ে কিছু বলবো না, পরে জোরেন স্বামীর নামে অপপ্রচার হচ্ছে। আসানসোল খনি শিল্পাঞ্চলে জামুরিয়া বরাবরই সিপিএম এর গড় বলে পরিচিত। পরিবর্তন হওয়ার মাঝে গত বিধানসভা ভোটে জামুরিয়া দখলে ছিল বামেদের। 2014 লোকসভা ভোটে আসানসোল কেন্দ্রে গেরুয়া ঝড় বইলেও এখানে বিজেপি ও তৃণমূলকে টপকে বেশি ভোট পায় বামেরাই। তৃণমূল যেমন এবার এই কেন্দ্র দখলে মরিয়া, সিপিএমও আবার তা ধরে রাখতে এক কাট্টা, তাই গোড়া থেকেই তেতে ছিল এলাকা। হুগলির আরামবাগ মহকুমা হাসপাতালে আগুন, শর্ট সার্কিটের ফলে আগুন লাগার অনুমান। আগুনের খবরে সমস্ত রোগীদের সুরক্ষিতভাবে বের করে নিয়ে আসা হয় ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন। কেন আমরা বেডে শুয়েছিলাম, একটা দুবার কি বাসটা হরমোন উঠলো, তারপর ধোঁয়াটার সময় চিৎকার করতে লাগলো, তখন আমার সময় বের হয়ে চলে। আপনারা কি হসপিটালে কেন ছিলেন?
আমার পেটের প্রবলেম ছিল, সেই জন্য আমি কালকে ভর্তি হয়েছিলাম। ভয়তে চলে এসেছেন সব ভয়তে আমার সবাই বেরিয়ে চলে এসেছে। শুধু আপনি না সব রুগী? সব রুগী। কি নাম মনিরুজ্জামান। হঠাৎ থেকে ওই ইলেকট্রিক সার্কিট থেকে একটু ধোঁয়া বেরোচ্ছে, যাওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রশাসনকে এবং আমাদের স্থানীয় যিনি বিধায়ক, চেয়ারম্যান সাহেব এবং ভাইস চেয়ারম্যানকে আমি ফোন করি। ওনারা সঙ্গে সঙ্গে ইনিশিয়েটিভ নেন এবং ফায়ার ব্রিগেডের লোকরা এবং প্রশাসন থেকে সমস্ত রকম সহযোগিতা পাই এবং উইদিন হাফ অ্যান আওয়ারের মধ্যে এটা আয়ত্তের মধ্যে চলে আসে। কোনো রকম ক্ষয়ক্ষতি কিছু হয়। কীভাবে ঘটনাটা হলো? ঘটনাটা বলছি ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে নাকি আগুন লেগে যাচ্ছে, এই তো প্রাথমিক অনুমান করা যায়, কিন্তু এখন ইলেকট্রিক সাপ্লাই থেকে খবর না পাওয়া মতো কিছু বলতে পারবো না। ওনারা বিষয়টা এখন পরীক্ষা করে দেখে। অনেক রুগী এবং রুগীর আত্মীয়রা তো আতঙ্কিত হয়ে পড়েছে। রুগীদের আত্মীয় আতঙ্ক হয়ে পড়েছিল, তাদেরকে আমরা সেফ জোনে নিয়ে গেছিলাম, আবার আমরা তাদেরকে বেডে নিয়ে এসেছি এবং আমাদের মেডিকেল টিম ডাক্তারবাবুদের দিয়ে তাদের প্রত্যেককে পরীক্ষা নিরীক্ষা করে দিয়েছে এবং রুগীরা এখন সুস্থ আছে। ভোট চলাকালীন আসানসোলের শান্তিনগরে একজন দলীয় এজেন্টকে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনার ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করায় পরিস্থিতি দ্রুত আয়ত্তে আসে। ये झगड़ा करने वाला आदमी है। आप 101 धक्का मारिए, मर जाएगा। हम भी 50 के हैं भाई साहब। नहीं, ये बात सुनिए, ऐसा मत कीजिए, हम लोग का दूसरा कुछ होने वाला है, ऐसा मत कीजिए। গরমে পড়ছে কলকাতা। তাপপ্রবাহে অসহনীয় অবস্থা গোটা দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের। খরায় ফুটিফাটা দেশের 8টি রাজ্য, অথচ কনকনে ঠান্ডায় কাঁপছে জম্মু কাশ্মীরের রাজৌরি। চলছে টানা তুষারপাত, বেশ কয়েক ইঞ্চি বরফে ঢেকেছে রাজৌরির চারপাশ। বরফের চাদরে মুখ ঢাকা অনিন্দ্য সুন্দর রাজৌরিকে দেখতে ভিড় করছেন পর্যটকরা। পথ দুর্ঘটনায় মৃত্যু ভারতের প্রথম মহিলা বাইকার ভিনু পালিওয়ালের। গতকাল সন্ধ্যায় রাস্তায় পিছলে যায় তার বাইক। দুর্ঘটনায় মৃত্যু হয় বছর 44-এর দেশের অন্যতম সেরা এই মহিলা বাইক আরোহীর। জয়পুরের বাসিন্দা বিনু তার হার্লে ডেভিডসন মোটর সাইকেলে চেপে দেশ ভ্রমণে বেরিয়েছিলেন। সঙ্গী ছিলেন দীপেশ তনওয়ার, তিনিও আলাদা একটি বাইকে ছিলেন। ভোপাল থেকে 100 কিলোমিটার দূরে গ্যারাসপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পরই বিনুকে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় বিদিশা জেলা হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পোস্টমর্টমে পাঠানো হয়েছে তার দেহ।